আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো আমরা একটা নতুন লেকচার শুরু করি। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বায়োলজির ফার্স্ট পেপারের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। কেমন? আজকে আমরা সে অধ্যায়েরই দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে লেকচারটা আমরা শুরু করি। আমরা আজকে পড়ব বায়োলজি ফার্স্ট পেপার এবং তোমার সেকেন্ড লেকচার কিসের উপরে? উদ্ভিদ শারীরতত্ত্বের উপরে। ওকে, চলো শুরু করি। আজকের যে ভিডিও সেটাতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খনিজ লবণ শোষণ, এই যে জিনিসটা, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ। এবং গতকাল আমরা কি পড়েছি মনে আছে ভাইয়া? তোমাদের মনে কি আছে যে গতদিন আমরা কি পড়েছি? আমরা গতদিন পড়েছিলাম প্রস্বেদন। প্রস্বেদন আরেকটি যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে শ্বসন। সেটা কি ছিল ভাইয়া? শ্বসন। এখন যাদের গত দিনের ভিডিও মনে আছে তারা 10 মিনিট স্কিপ করতে পারো, আর যাদের মনে নাই তারা একটু খেয়াল করো। আমরা একটা হালকা একটু রিকল করে নিই যে আমরা কতদিন কী কী পড়েছি। ওকে, কারণ এটা ইম্পর্টেন্ট কতদিনের সাথে। ধরো প্রস্বেদন, এই যে জিনিসটা সেটা ছিল উদ্ভিদ এর একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে, তার অতিরিক্ত যে পানি সেটা দেহের বাইরে বাষ্প আকারে বের করে দেয়। আচ্ছা, এর মধ্যে তিনটা ভাগ ছিল। তারপরে এটা তাহলে আমরা প্রস্বেদন যেটা শিখলাম এটা। তারপরে শ্বসন যে জিনিসটা সেটা হচ্ছে কি, শ্বসন আমরা পড়ছিলাম সবাত অবাত, দুইটা শ্বসন ছিল। সবাত শ্বসনের ধাপ ছিল 4টা, অবাত শ্বসনের ধাপ ছিল 2টা। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়, অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ঠিক আছে? আর এই অবাত শ্বসন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড বা ইথানল তৈরি হয়, এবং এই এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া সংঘটিত হয় এখানে। এবং কি তৈরি করে? তোমার মদ, ভিনেগার, তারপরে দুধ থেকে পনির, তারপরে শিল্পক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। আর সবাত কেন গুরুত্বপূর্ণ? কারণ শক্তি তৈরিতে এখানে তোমার 360 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এখানে 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এখানে হিউজ পরিমাণ শক্তি পাচ্ছি, এখানে কম পরিমাণ শক্তি পাচ্ছি, কিন্তু এটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এটা হয় উন্নত শ্রেণীর উদ্ভিদে, এটা হয় উন্নত শ্রেণীর উদ্ভিদে, আর এটা হয় অনুন্নত। ধরো সাপোজ ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক, এগুলো কি হয়? এই শ্বসন সম্পন্ন হয়। আরেকটি যে জিনিস বলেছিলাম গত দিনের ভিডিওতে, তা হচ্ছে কিভাবে আমাদের পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা গ্যাসের ভারসাম্য বজায় থাকতেছে। এটা নিয়ে আলোচনা করার সময় বলছিলাম যে এই শ্বসন এটা 24 ঘন্টা চলতেছে, এবং আমাদের পরিবেশে এটা দিচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং সালোক সংশ্লেষণ এটা চলতেছে 12 ঘন্টা, এবং আমাদের পরিবেশে দিচ্ছে অক্সিজেন। ঠিক আছে? এবং এই অক্সিজেন বলছিলাম প্রাণী গ্রহণ করতেছে, এবং প্রাণী আমাদেরকে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করতেছে। এভাবেই সাইকেলটা নিয়ন্ত্রিত হচ্ছে। আর শ্বসন প্রক্রিয়া একটা জিনিস বলছিলাম, কেন গাছের নিচে ঘুমাইতে হয় না? কারণ সালোক সংশ্লেষণ রাতের বেলায় বন্ধ থাকে। কারণ সালোক সংশ্লেষণ কেন বন্ধ থাকে? পত্ররন্ধ্র খুলে না, পত্ররন্ধ্র দিনে বন্ধ থাকে। পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে। যখন পত্ররন্ধ্র বন্ধ থাকে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় না, সূর্যের আলো আসে না, এবং সালোক সংশ্লেষণও হয় না। ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আজকের ভিডিওতে প্রথম যে টপিক সেটা হচ্ছে তোমার শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করি। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বিক বিষয়বলী সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। সেটা হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হেলস উদ্ভিদ শারীরতত্ত্বের বা প্ল্যান্ট ফিজিওলজির জনক। উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজির জনক হচ্ছে স্টিফেন হেলস। ওকে, এখন এই শারীরবৃত্তিক যে প্রক্রিয়া, এগুলো কি কি আছে? উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে কয়েকটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আছে শ্বসন, আছে প্রস্বেদন। তো সালোক সংশ্লেষণ এই জিনিসটা আজকের ভিডিওতেও আমরা দেখব, গত ভিডিওতেও হালকা পাতলা কথা বলছি যে কার্বন ডাইঅক্সাইড আসবে, সূর্যের আলো আসবে, ক্লোরোফিলের সহযোগিতায় কি তৈরি করবে? সব শেষে তোমার
খাদ্য তৈরি হবে, ঠিক আছে? খাদ্য তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে এবং পানি তৈরি হবে। এই যে জিনিসটা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। শ্বসন মানে সে যে প্রক্রিয়ায় এই জটিল খাদ্যবস্তু ভেঙে তোমার এটিপি তৈরি হবে। ওকে, এটিপি তৈরি হবে। সবাতের ক্ষেত্রে 36 অণু আর অবাতের ক্ষেত্রে 2 অণু। আচ্ছা, প্রস্বেদন। প্রস্বেদন হচ্ছে যে প্রক্রিয়ায় তোমার অতিরিক্ত পানি উদ্ভিদ দেহের বাইরে বের করে দেবে, ঠিক আছে? ওকে। খনিজ লবণ পরিশোষণ, এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং তোমার রস উত্তোলন, এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ওকে, আসো তারপরে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে যদি আমরা এখন দেখি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার খনিজ লবণের প্রয়োজন হয়। ধরো পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এক একটা জিনিসের এক এক রকম কাজ, ঠিক আছে? ধরো ফসফরাসের যদি অভাব হয় তাহলে তোমার ফুল ফল ঝরে যাবে, ঠিক আছে? তো এমন তো খনিজ লবণ পরিশোষণ এবার কীভাবে শোষণ করবে এটার বিভিন্ন মতবাদ আছে। এইগুলোর মধ্যে দেখো, খনিজ লবণ পরিশোষণ অঙ্গ। খনিজ লবণ পরিশোষণ অঙ্গ স্থলজ উদ্ভিদ এবং মূলের অগ্রভাগ কোষ বিভাজন অঞ্চল জলজ উদ্ভিদের ক্ষেত্রে সম্পূর্ণ। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, তোমার মূলের যে অগ্রভাগ আছে, মানে মূল বলতে যে অংশটা তোমার মাটির নিচে আছে, যে অংশটা মাটির নিচে আছে সেটাই তো আমাদের মূল, তাই না? এটা তো কাণ্ড, উদ্ভিদের এটা কাণ্ড এবং এখান থেকে ধরো পাতা, ডাল, পালা এগুলো সৃষ্টি হয়, কিন্তু এই যে নিচে যে অংশটা আছে সেটা আমাদের মূল, সেটা হচ্ছে মূল। এক একটা উদ্ভিদের মূল এক এক রকম। তো এই মূলের সাহায্যে উদ্ভিদ কি গ্রহণ করে, তোমার খনিজ লবণ। খনিজ লবণ, শুধু খনিজ লবণ না, এটার মাধ্যমেই উদ্ভিদ পানি শোষণ করে। আর এটার মাধ্যমেই যখন পানি শোষণ করে তখন একটা স্রোতের সৃষ্টি হয়, মানে তখনই অভিস্রবণিক চাপ সৃষ্টি হয়। তখন কি তৈরি হয়, এই অভিস্রবণিক চাপের ফলে খনিজ লবণও সেখানে গিয়ে প্রবেশ করে। ক্লিয়ার? ওকে। তাহলে স্থলজ উদ্ভিদ মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চলে, আর জলজ উদ্ভিদ সম্পূর্ণ অঙ্গ দ্বারাই খনিজ লবণ পরিশোষণ হয়ে থাকে। কি অবস্থায় শোষণ পরিশোষিত হয়, কি অবস্থায় লবণ শোষিত হয়? আয়ন হিসেবে। এগুলো কি হিসেবে? আয়ন হিসেবে লবণ শোষিত হয়। ধরো ক্লোরিন মাইনাস, ধরো সোডিয়াম প্লাস, এই যে জিনিসগুলো ম্যাগনেসিয়াম প্লাস, ঠিক আছে? এভাবে আয়ন, অ্যানায়ন বা ক্যাটায়ন রূপে তোমার লবণ শোষিত হয়। 10 রকমের ক্যাটায়ন এবং 7 রকমের অ্যানায়ন, মোট 17 রকমের জিনিস শোষিত হয়। মাটি থেকে শোষিত হয় তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো ছাড়া খনিজ লবণ, এগুলো ছাড়া বাকি সবগুলো এখান থেকে পাই। দ্রুত গতিতে ক্যাটায়ন কোনটা? এটা 100%, খুবই ইম্পর্টেন্ট। এটা 100% খুবই ইম্পর্টেন্ট। এই পটাশিয়াম আর নাইট্রেট NO3- এবং ক্যালসিয়াম আর সালফেট, পটাশিয়াম আর নাইট্রেট আর ক্যালসিয়াম আর সালফেট, এই যে উপাদানগুলো, এই পটাশিয়াম, নাইট্রেট, এটা সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়। তাহলে যদি বলি যে কোন ক্যাটায়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়, তখন তুমি বলবা ভাইয়া পটাশিয়াম। তখন কি বলবা? পটাশিয়াম। যদি বলি কোন অ্যানায়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়, তাহলে তুমি কি বলবা? নাইট্রেট। যদি বলি মন্থর গতিতে কোনটা, তাহলে হবে ক্যালসিয়াম 2+, আর যদি বলি অ্যানায়নের ক্ষেত্রে তাহলে সালফেট 2-। ওকে, ক্লিয়ার? অ্যানায়ন বলা হচ্ছে কারণ মাথার উপরে মাইনাস, ধরো SO4 2-, এই যে 2- হইলো না, সেজন্য এটা অ্যানায়ন। আর NO3-, নাইট্রেটের ক্ষেত্রে NO3-, এটার মাইনাস, সেজন্য এটা অ্যানায়ন। এটা সবচেয়ে দ্রুত গতিতে, কেমন? এটা সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয় এবং এটা একটা অ্যানায়ন। আর পটাশিয়াম এটা একটা ক্যাটায়ন, এটা সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়। আর তোমার ক্যালসিয়াম এটা সবচেয়ে ধীর গতিতে বা মন্থর গতিতে শোষণ হয়, এবং সালফেট এটাও সবচেয়ে ধীর গতিতে বা মন্থর গতিতে শোষণ হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টি। ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, লৌহ, ম্যাঙ্গানিজ, আয়রন, তামা, দস্তা, মলিবডেনাম, বোরন, সোডিয়াম, ফ্লোরিন, এইসব জিনিসগুলো উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান প্রাপ্তি স্থান দেখি। যে ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? আর 14টি উপাদান মাটি থেকে শোষণ করে। 14টি কি? ওগুলোর মধ্যে, ঠিক আছে? যেগুলো দেখলাম সেগুলোর মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো, যেমন ধরো এখানে 17টা আছে না, তাহলে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাদে যেগুলো আছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো যেগুলো আছে সবই কি করে? তোমার মূলের মাধ্যমে শোষণ করে। ওকে,
অত্যাবশ্যকীয় বলা শর্ত কি? যা ছাড়া স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন হবে না, অর্থাৎ যা ছাড়া জীবনই চলবে না সেটা অত্যাবশ্যকীয়। আর গঠন বা বিপাকের প্রয়োজনীয় অংশ হচ্ছে অত্যাবশ্যকীয় অংশের শর্ত। আচ্ছা, দরকারি মৌলসমূহ কি কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। ক্লোরোফিল অণু যখন গঠন হবে তখন ম্যাগনেসিয়াম অতীব জরুরি। এবং ক্লোরোফিল ধরো সালোক সংশ্লেষণের জন্য দরকারি হইতেছে ক্লোরোফিল। আর ফসফরাসের অভাবে পাতা ফল ঝরে যাবে। অনেক উদ্ভিদ আছে যে অনেক সুন্দর হয় প্রথমে, পরে এক সময় গিয়ে দেখা যায় যে উদ্ভিদের পাতা বা ফল যেগুলো আছে সেগুলো ঝরে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে? ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে? ফসফরাসের অভাব। কেন ঝরে যাচ্ছে? ফসফরাসের অভাব। তো আমরা যদি এই ফসফরাসের অভাব পূরণ করতে পারি তাহলে কিন্তু এই পাতা ফল এগুলো ঝরবে না, আমরা বেশি পরিমাণ ফলন পাবো। কেমন? আচ্ছা, তারপরে যেটা দেখি সেটা হচ্ছে উপকারী মৌল, যা নির্দিষ্ট উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের উপকারী মৌল। ধরো কিছু কিছু জিনিস কিছু কিছু উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন। যেমন ধরো সিলিকনের ক্ষেত্রে যদি দেখো তাহলে ঘাসের জন্য সিলিকন হচ্ছে ঘাসের জন্য ম্যাক্রোমৌল, মানে অনেক গুরুত্বপূর্ণ মৌল। সিলিকন এটা হচ্ছে ঘাসের জন্য ম্যাক্রোমৌল। সোডিয়াম C4 উদ্ভিদের জন্য মাইক্রোমৌল। আয়োডিন এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। আয়োডিন সামুদ্রিক শৈবালে পাওয়া যাবে এবং এই আয়োডিন সেটা সামুদ্রিক শৈবালের জন্যই গুরুত্বপূর্ণ। এবং কোবাল্ট সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিয়ামের জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে। এখন এই পুষ্টি উপাদানটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে যে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে অতিমাত্রিক পুষ্টি উপাদান আর মাইক্রো মানে স্বল্পমাত্রিক। মাইক্রো মানে স্বল্পমাত্রিক। এই ম্যাক্রো হচ্ছে 9টা আর মাইক্রো হচ্ছে 8টা, মোট হচ্ছে 17টা। এই 9টা আর 8টা মোট হচ্ছে 17টা। ঠিক আছে? এই 17টার মধ্যে তোমার তিনটা হয় তোমার হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলো তোমার বাতাস থেকে শোষণ করে। আর বাকি 14টা এটা তোমার মূলের মাধ্যমে শোষণ করে। কার মাধ্যমে? মূলের মাধ্যমে উদ্ভিদ শোষণ করে। ওকে, ম্যাক্রোমৌল দেখো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। এখন এটা এই যা হইতেছে আমাদের ম্যাক্রো মৌল, মানে উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এটা তুমি মনে রাখতে পারো যে এটা হইতেছে নিউমোনিক, যে হাসে কোন খারাপ কাজে মজা পাওয়া সাংঘাতিক। হাসে কোন খারাপ কাজে মজা পাওয়া সাংঘাতিক। তো এটা যদি এমনভাবে মনে রাখো, এটা নিউমোনিক, যে যেভাবে মনে রাখতে পারে। তুমি যদি এটা এভাবে মনে রাখো তাও হবে মজা কাকার নাইস চপস। বা তুমি এটা মনে রাখতে পারো যে নাইস কাকার চপস অনেক মজা এবং নাইস, যে কোনোভাবে। এই ধরো মজা কাকার নাইস চপস, আমার সাথে সাথে বলো মজা। একজন মানুষের নাম হচ্ছে মজা। কি? মজা বা ম্যাগনেসিয়াম। মনে করো যে ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস, আমার সাথে সাথে বলো ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। আবার বলো ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। এখন ম্যাগনেসিয়াম, এটা তো ম্যাগনেসিয়ামই পাইলাম। কাকাতে কে দ্বারা আমরা বুঝাচ্ছি? কার্বন। আরেকটা কে দ্বারা আমরা বুঝাচ্ছি? যে আমাদের পটাশিয়াম। ঠিক আছে? শুধু এটা কে না, শুধু কে। আচ্ছা, তারপরে এন দ্বারা বুঝাচ্ছি আমরা নাইট্রোজেন। এন দ্বারা বুঝাইলাম নাইট্রোজেন। সি দ্বারা বুঝাইলাম কার্বন। আচ্ছা, কাকা এই বানানটা হবে কে সি এ, কাকা। হ্যাঁ, আচ্ছা, এই কে দ্বারা বোঝাচ্ছি আমরা ক্যালসিয়াম, আর এই সি দ্বারা বোঝাচ্ছি কার্বন। কেমন? আর এই হাইড্রোজেন, এইচ দ্বারা বোঝাচ্ছি হাইড্রোজেন, ও দ্বারা অক্সিজেন, পি দ্বারা ফসফরাস, এস দ্বারা সালফার। আমি আবার বলতেছি জিনিসটা, আসলে এটা একটু মুছে দেই যে জিনিসটা আমরা আবার বলি। হ্যাঁ, যে আমরা এটা নিউমোনিক মানে কি? যেটার সাথে তুমি মনে রাখতে পারবা, শুধু তোমাকে মনে রাখতে হবে যে ম্যাক্রোমৌল, উদ্ভিদের জন্য যে ম্যাক্রোমৌল 9টা আছে সেগুলো কি কি, এই জিনিসটা মনে রাখলেই না। হ্যাঁ, এখন কি কি আছে আসো একটু দেখি। আমরা প্রথমে মনে রাখবো মজা কাকার নাইস চপস, CHOPS। ঠিক আছে? আসো এবার দেখি মজা। এই মজা দ্বারা বোঝাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম। ওকে, আচ্ছা, কে দ্বারা বোঝাচ্ছি পটাশিয়াম। এই সি দ্বারা বোঝাচ্ছি ক্যালসিয়াম। এই নাইসের মানে নাইস মানে কি? সুন্দর। দ্বারা এই এন দ্বারা বোঝাচ্ছি নাইট্রোজেন। সি দ্বারা কার্বন, এইচ দ্বারা হাইড্রোজেন, ও দ্বারা অক্সিজেন, পি দ্বারা হচ্ছে আমাদের ফসফরাস, আর এস দ্বারা হচ্ছে সালফার। ঠিক আছে? এইটাই গেল আমাদের ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। আমার সাথে সাথে আবার বলো ম্যাগনেসিয়াম কাকার
কাকার কাকার নাইস চপস, মানে ম্যাগনেসিয়াম কাকার চপসটা অনেক সুন্দর। আচ্ছা, এটা মনে রাখবা। এটা মনে রাখলে কী হবে, বাকি যেগুলো আছে সবগুলোই ম্যাক্রো, সবগুলোই মাইক্রো। বাকি যেগুলো আছে এই ম্যাক্রো মনে রাখলে বাকিগুলো মাইক্রো, মাইক্রো মনে রাখলে বাকিগুলো ম্যাক্রো। ঠিক আছে, এটা হচ্ছে 8টি, এটা হচ্ছে 9টি, মোট হচ্ছে 17টি। এতটুকু ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস কি পড়লাম? ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। এই নাইসের দিয়ে এন, এন দ্বারা বোঝায় নাইট্রোজেন, এন দ্বারা বোঝায় নাইট্রোজেন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, আশা করি মনে রাখতে পারবা। মাটিতে খনিজ লবণ প্রাপ্তর, আচ্ছা, মাটিতে আমরা খনিজ লবণ পাবো, এটা কিছু মতবাদ আছে। হ্যাঁ, তো কিছু আছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ এবং ক্যাটায়ন বিনিময়, ক্যাটায়ন অ্যানায়ন বিনিময় মতবাদ। এখানে দেখো, আমরা লবণ পরিশোষণ একটি জটিল প্রক্রিয়া। উদ্ভিদ ঘনত্বের আণুতির বিরুদ্ধে লবণ শোষিত হয়, দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সক্রিয়, একটা নিষ্ক্রিয়। আমরা শুধু মনে রাখবো কোনটা সক্রিয়র মধ্যে পড়ে, কোনটা নিষ্ক্রিয়র মধ্যে পড়ে, আমাদের এটাই কাজ, আর কিছু মনে রাখার দরকার নেই। তোমার লুন্ডেগর মতবাদ কি, কেন, কীভাবে, এগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট মনে রাখবো এই সক্রিয় পরিশোষণ কোনটা আর নিষ্ক্রিয় পরিশোষণ কোনটা। নিষ্ক্রিয় পরিশোষণ মনে রাখলে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ যদি মনে রাখতে পারো তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কি সক্রিয়, সক্রিয় পরিশোষণ মনে রাখলে বাকি যেগুলো আছে সেগুলো নিষ্ক্রিয়, এভাবে মনে রাখবা। ঠিক আছে, তো এখানে যেটা মনে রাখবা যে বাবার দোয়া। ঠিক আছে, বাবার দোয়া। বতে দেখো ব্যাপন মতবাদ, বতে ব্যাপন মতবাদ, বতে ব্যাপক, ব্যাপক একটা হচ্ছে ব্যাপন, একটা ব্যাপক। ব্যাপন কি মানে কম ঘনত্বের স্থান বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে ব্যাপক, মানে ব্যাপক ব্যাপন। আবার বলতেছি, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে আমাদের ব্যাপন। তো এখান থেকে মনে রাখবা ব্যাপন মতবাদ, তারপর হচ্ছে ব্যাপক প্রবাহ, মানে সাংঘাতিক রকম ব্যাপক প্রবাহ, একটা ডোনান সাম্যাবস্থা, আর একটা আয়ন বিনিময় মতবাদ। এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়, এগুলো কি নিষ্ক্রিয়। তাহলে বাকিগুলো সক্রিয়। সক্রিয়র মধ্যে কি আছে? লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যান্ড আয়ন কো-ট্রান্সপোর্ট, আর লেসিথিন মতবাদ। কি আছে? লেসিথিন মতবাদ। ওকে, আচ্ছা, এখন আসো সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে যদি দেখি, আমরা তো এটা দেখলামই, লুন্ডেগর মতবাদ হচ্ছে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে। এখন নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কে কোন মতবাদ দিয়েছে সেটা একটু দেখে নিবা, যে ব্যাপন কোনটা, কোনটা ব্যাপক, কোনটা আয়ন, কোনটা ডোনান সাম্যাবস্থা। এই যে চারটা, সেটা হচ্ছে কে কোনটা কে দিয়েছে। ধরো ব্যাপন মতবাদ এটা দিয়েছে হোপ আর স্টিভেন। এটা হাসান স্যার বই আছে না, এটাই পড়বা। আজমল স্যারের বই আছে হাইলম ও হোপ, এটা পড়ার দরকার নেই, কারণ তোমার কোশ্চেন যদি আসে হাসান স্যারের বই থেকে আসবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা নার্সিংয়ে কোনোদিন আসবে না। এটা জেনে খুশি হওয়া যে এটা নার্সিং আসবে না, তো এটা বানা পড়লেও হবে, তবে এটা দেখে রাখতে পারো। আয়ন বিনিময় মতবাদ, সেটা হচ্ছে ডেভলিন। তোমার ডোনান সাম্যাবস্থা ডোনান, বিজ্ঞানী ডোনান। আর তোমার ব্যাপক, এটা হচ্ছে হালমো। হ্যাঁ, এটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস, এবার সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্যটা আমরা আসলে দেখি। বিপাকীয় সক্রিয় শক্তির প্রয়োজন হয় সক্রিয়তে, সক্রিয়তে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয়তে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। নিষ্ক্রিয়তে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। আচ্ছা, শ্বসন হার হচ্ছে এটা সক্রিয়তে বৃদ্ধি পায় আর নিষ্ক্রিয়তে এটা স্বাভাবিক থাকে। ক্যাটায়ন অ্যানায়ন শোষণের ক্ষেত্রে সক্রিয়তে একই থাকে, নিষ্ক্রিয়তে একই থাকে না। পার্থক্যের বিষয় আয়ন বাহক, এটাতে আয়ন বাহক আছে, ওখানে আয়ন বাহক নাই। আর এনজাইম তোমার সক্রিয় পরিশোষণে আছে, নিষ্ক্রিয় পরিশোষণে নাই। প্রভাবক, খনিজ লবণ পরিশোষণের সাথে প্রভাবক কিভাবে গুরুত্বপূর্ণ। ধরো আলো, অক্সিজেন, শোষণিক বস্তু, বৃদ্ধি অঞ্চল, প্রস্বেদন টান, এগুলো তোমার প্রভাবিত করে কি লবণ পরিশোষণকে এগুলো প্রভাবিত করে। এগুলো যত বেশি হয় তত তোমার লবণ পরিশোষণটা ভালো হয়। আলো যত বেশি আসবে, তোমার উদ্ভিদে আলো যত বেশি পড়বে, তত কি হইতেছে আমাদের প্রস্বেদন বেশি হচ্ছে। যত প্রস্বেদন বেশি হচ্ছে, আমাদের পানি উদ্ভিদের মধ্যে প্রবেশ করার প্রবণতা তত বাড়তেছে। আর যত উদ্ভিদে পানি প্রবেশ করতেছে, আমাদের খনিজ লবণ তত বেশি প্রবেশ করতেছে, তাই না? তাহলে এটা তোমাদের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে যখনই আলো আসতেছে তখনই এই জিনিসগুলো ঘটতেছে। শোষণিক বস্তু, বৃদ্ধি অঞ্চল, প্রস্বেদন, বৃদ্ধি অঞ্চল যত বেশি হইতেছে, এই জিনিসগুলো তত বেশি হইতেছে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। ওকে, তারপরে কি আছে এই জিনিসগুলো দেখো। আয়নের ঘনত্ব, এখান থেকে যেগুলো লাগবে সেটা হলো হেডলাইন, কারণ তোমার এমসিকিউ আসবে, তোমার এগুলোর ডিটেলস পড়ার দরকার নাই। যেগুলো পড়বা সেটা হচ্ছে শুধু হেডলাইন।
জানার জন্য তুমি একবার রিডিং দিতে পারো, তবে মনে রাখবা কি হেডলাইনগুলো মনে রাখলেই ইনাফ। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণের প্রভাবকগুলো আসো। এখন পার্থক্যের যে বিষয়, আমরা পানি শোষণ আর খনিজ লবণ শোষণ দুই ভাগে আমরা ভাগ করছি। যেমন দেখো, শোষণের অবস্থা এটা নিষ্ক্রিয়ভাবে, পানি শোষণ হয় নিষ্ক্রিয়ভাবে, মানে পানি শোষণ করতে শক্তির প্রয়োজন পড়তেছে না, কিন্তু খনিজ লবণ শোষণ করতে হয় সক্রিয়ভাবে, তখন আমাদের শক্তির প্রয়োজন পড়তেছে। খনিজ লবণ যখন আমরা শোষণ করব তখন আমাদের শক্তির প্রয়োজন পড়তেছে, কিন্তু যখন আমরা পানি শোষণ করব তখন আমাদের শক্তির প্রয়োজন পড়তেছে না। বিপাকীয় শক্তির প্রয়োজন এখানে হয় না, ওখানে হয়, এটাই বললাম। শোষণ অণু হিসেবে, ওখানে আয়ন হিসেবে। এটা হয় পানি শোষণ হয় অণু হিসেবে, ধরো এটা হচ্ছে পানি, আর ওটা কি হয় আয়ন হিসেবে, ধরো ক্যালসিয়াম, ধরো ফসফরাস, ধরো ক্লোরিন মাইনাস, এই জিনিসগুলো, ঠিক আছে, ধরো ম্যাগনেসিয়াম প্লাস, এগুলো। এখন এটা যদি দেখি, শ্বসনের মাধ্যম মূল রোম অঞ্চল, আর ওটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। বাহকের প্রয়োজনীয়তা এখানে হয় না, ওখানে হয়। এটা জটিল প্রক্রিয়া, জটিল জারণ এবং বিজারণ প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট, পানি থেকে NADPH2, সূর্যালোক থেকে শক্তি, ক্লোরোফিল থেকে সূর্যালোক। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা না পড়লেও সমস্যা নাই। ক্লোরোফিল, আচ্ছা ক্লোরোফিল কি? ক্লোরোফিল একটা রঞ্জক, বুঝছো, যেটা তোমার সালোকসংশ্লেষণের প্রক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে তোমার খাদ্য তৈরি হয়। তো এই যে ক্লোরোফিল, এগুলোর কয়েকটা ভাগ, একটা হচ্ছে ক্লোরোফিল A, একটা ক্লোরোফিল B। এই যে সংকেত, এটা জীবনে মুখস্থ করবে না, দেখারও দরকার নেই, দেখলেও পাপ হবে। মানে দেখারও দরকার নেই, মজা করলাম, পাপ হবে না কিন্তু দেখবা না, এটা কারণ এটা ভর্তি পরীক্ষা জীবনে আসবে না। NSG দ্বারা বুঝে আমি নার্সিং, জীবনে আসবে না। ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইবারিথিন, এগুলো এক একটা এক এক রকম রং, ঠিক আছে। আচ্ছা বর্ণ, এটা একটু বর্ণটা একটু দেখতে পারো। ক্লোরোফিল হলদে সবুজ, ক্লোরোফিল মানে সবুজ, ওকে। ক্লোরোফিল B সবুজ, জ্যান্থোফিল হলুদ, জ্যান্থোফিল এখান থেকে থ আছে না, এই দ্বারা মনে করবো এটা এটা হইতেছে হলুদ। কমলা, ক দ্বারা ক্যারোটিন, ক দ্বারা কমলা, ঠিক আছে। লাস্টে দৈন্তন্য নীল। আর তাহলে ফাইকো অ্যারিথ্রিন, এটা একটু মনে রাখবো, এটা হইতেছে লাল। সায়ানিন মনে পড়ে নাই, সায়ানিন একটা ব্যাকটেরিয়া ছিল না, তাহলে এটা মনে রাখবে নীল, ঠিক আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত আলো হচ্ছে বেগুনি নীল এবং কমলা লাল। সবচেয়ে বেশি ব্যবহৃত আলো হচ্ছে বেগুনি নীল এবং কমলা লাল। কোথায়? সালোক সংশ্লেষণ। এবং সালোক সংশ্লেষণ বেশি হয় কোন আলোতে? লাল আলোতে। লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, ওকে। আচ্ছা, সালোক সংশ্লেষণ ভাগ করেন ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা যেটা ভাগ করেন ব্যাকম্যান, হ্যাঁ এটা মনে রাখবো যে সালোক সংশ্লেষণকে দুই ভাগে কে ভাগ করেন? ব্যাকম্যান। একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, আর একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেখানে আলো প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে নির্ভর পর্যায়, এবং কিছু আছে আলোক নিরপেক্ষ পর্যায়। ধরো কিছু কিছু উদ্ভিদ আছে, দেখছো যে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এখন বাসা বাড়িতে কি সূর্যের আলো আসে? না, কিন্তু সেই উদ্ভিদগুলো কি মরে যায়? না, তাহলে কি সেখানে খাদ্য তৈরি হয় না? হয়। তাহলে কিছু উদ্ভিদ আছে যেখানে সালোক সংশ্লেষণের জন্য আলো প্রয়োজন, আবার কিছু উদ্ভিদ আছে যেখানে সালোক সংশ্লেষণের জন্য আলো প্রয়োজন নাই, ওকে। ফটোফসফোরাইলেশন, একটা হচ্ছে চক্রীয়, একটা অচক্রীয়, শুধু এতটুকু মুখস্থ করলে হবে। গবেষণা ব্যবহৃত ক্লোরেলা নামক এককোষী শৈবাল। আর গবেষণার ব্যবহৃত উপাদান তেজস্ক্রিয় কার্বন। পদ্ধতি সন্ধানী পদ্ধতি, নোবেল পুরস্কার পান এই বিজ্ঞানী, এটা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র। এখন আসি যে C3 চক্রের কিছু বৈশিষ্ট্য। আমাদের উদ্ভিদের দুই রকম চক্র আছে, একটা C3 একটা C4, হ্যাঁ। আচ্ছা, এখন C3 ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যেসব উদ্ভিদ কেলভিন চক্র ঘটে, কেলভিন চক্র হচ্ছে C3, কেলভিন চক্র হচ্ছে C3। এই জিনিসটা মনে রাখবে যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3পিগা। আমার সাথে বলো 3পিগা, 3পিগা বলো, 3পিগা, 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 3পিগা। এটা মানে কি? 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, P দ্বারা ফসফো, G দ্বারা গ্লিসারিক, A দ্বারা অ্যাসিড, মানে 3পিগা, 3পিগা। এটা তো মনে রাখবো। তাহলে কি 3পিগা কোথায়? C3-তে, C3-তে হচ্ছে আমার 3পিগা, ওকে। আচ্ছা, এগুলো একটু রিডিং পড়বা, খুব একটা গুরুত্বপূর্ণ না। C3 উদ্ভিদের স্টোমাটা দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে। স্টোমাটা মানে কি? এই পত্ররন্ধ্রটা তোমার দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে, কারণ রাতে তোমার কি হয়, পিএইচটা এগুলো তারতম্য আছে। তারপরে যে পটাশিয়ামের যে কথা বললাম, তারপরে কার্বন ডাইঅক্সাইডের যে কথা বললাম, কারণ তোমার এগুলো দিনের বেলাতেই খোলা থাকবে। কারণ কি? তোমার দিনের বেলাতে সালোক সংশ্লেষণ হইতেছে, দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন পড়তেছে, এবং দিনের বেলায় সব কিছু হইতেছে, সেজন্য তোমার দিনের বেলায় এটা খোলা থাকে। C3 উদ্ভিদের পাতার বান্ডল শীট ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, ক্র্যাঞ্জ অ্যানাটমি অনুপস্থিত। একটু আগে গত ভিডিওতে আমরা এটা দেখাইছিলাম যে ক্র্যাঞ্জ অ্যানাটমি। আচ্ছা,
বায়ুমণ্ডলে 20% বেশি অক্সিজেন থাকে, এই জিনিসগুলো হয়তো তোমার বৈশিষ্ট্য, বুঝছো? এগুলো জাস্ট একটু রিডিং পড়বা তাহলে হবে। তবে এই জিনিস এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেটা বলে দিচ্ছি যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর বাইরে এখান থেকে কিছু আসবে না। ওকে, আচ্ছা, হ্যাশ ও স্ল্যাশ চক্র, C4 চক্র, এর অপর নাম ডাইকার্বক্সিলিক চক্র, আবিষ্কার করে হ্যাশ ও স্ল্যাক। আচ্ছা, এটাই গুরুত্বপূর্ণ, হ্যাশ ও স্ল্যাক এটাই গুরুত্বপূর্ণ। এবং তোমার কে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর ফসফেথনল পাইরুভিক অ্যাসিড, পেপ, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। এই দুইটা জিনিস মনে রাখবা এখান থেকে, আর কিছু মনে রাখার দরকার নাই এখানে, আর কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখবা। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই যে 30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা, 30 থেকে যে 40 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আরেকটা পদার্থ হচ্ছে যে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি হয়। এখানে ওইটাতে সৃষ্টি হইতেছিল কি, আমাদের C3-তে সৃষ্টি হইতেছিল 3P-গা, 3P-গা মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 অণু কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা উৎপন্ন হইতেছে C3-তে, এই যে 3, এই যে 3, ঠিক আছে, মিল আছে, ওকে। আর এই যে C4, এই C4 দ্বারা বোঝাচ্ছে 4 কার্বন, কয় কার্বন? 4 কার্বন। কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি উৎপন্ন হবে ভাইয়া? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কোথায় তৈরি হবে? এই C4 উদ্ভিদে কি তৈরি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এই আরেকটা জিনিস যেটা বলেছি, তাপমাত্রা 30 থেকে 45, অর্থাৎ এটা তাপমাত্রা অনেক বেশি কিন্তু C3 তাপমাত্রা অনেক কম। এই জিনিসগুলো পড়বা, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখবা যে ইক্ষু উদ্ভিদের পাতা, অর্থাৎ C4 হচ্ছে উদ্ভিদের উদাহরণ কি? ইক্ষু। ওকে, উদ্ভিদে কেলভিন চক্র ঘটে এবং প্রথমে পদার্থরূপে 3 কার্বন বিশিষ্ট 3P-গা, যেটা বললাম মনে রাখতে। আর ওখানে যেটা C4 চক্রের মাধ্যমে বিজারণ হয় এবং যেটা হয় যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই দুইটা জিনিস বলছি না গুরুত্বপূর্ণ, এটাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার বইয়ের পার্থক্য। বইয়ের পার্থক্যগুলোর মধ্যে দেখো উদাহরণ গুরুত্বপূর্ণ, যে ধান, গম, বার্লি, আম, জাম, এগুলো হইতেছে তোমার C3 উদ্ভিদ, এগুলো C3। আর C4 উদ্ভিদ কোনটা? C4 হচ্ছে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা, এগুলো হচ্ছে তোমার C4 উদ্ভিদ। এটা গ্রানাযুক্ত থাকে, এটা ক্লোরোপ্লাস্ট একই রকম থাকে। আচ্ছা, এখানে যেটা গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার যে স্থল, মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। আর মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডল শীতে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। এই জিনিসটা একটু দেখবা। ppm এগুলো কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব লাগবে না, এগুলো কোনোটাই লাগবে না, ঠিক আছে? শুধু ওই দুইটা একটু দেখবা। আর ক্রায়ন অ্যানাটমি এখানে থাকে না C3-তে, আর C4-এ ক্রায়ন অ্যানাটমি থাকে। আচ্ছা, এটাও তোমার প্রভাবকগুলোর যে হেডলাইন সেটা একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস মনে রাখবা যে 7 রঙের রং মিলে লাল, বেগুনি সব মিলে অংশই সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়, তবে লাল আলো সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যত বেশি হবে তত তোমার সালোক সংশ্লেষণ বেশি হবে। পানির দরকার হয়, তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ অনুকূলে থাকতে হয়, তাহলে তোমার সালোক সংশ্লেষণ ভালো হয়। অক্সিজেন, খনিজ লবণ, তাহলে ভিটামিন, এগুলো তোমার সব কিছুই লাগে। পাতার বয়স, পাতার গঠন, ক্লোরোফিল, খাবার, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এগুলো সব কিছুই লাগে। এবং পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়াম ভূমিকা রাখে। গতদিন পড়ছিলাম না যে পটাশিয়াম যখন ঢুকে তখন এখানে পানিও ঢুকে সাথে, যখন পানি ঢুকে তখন সেটা স্ফীত হয়, এই যে জিনিসটা সেটা স্ফীত হয়, তখন পত্ররন্ধ্র খুলে যায়, এই যে ফাঁকা স্থান সেটা পত্ররন্ধ্র খুলে গেছে, ঠিক আছে? এই জিনিসটা কেন হয়, এই তো মেকানিজম। ওকে, এই জিনিসটা গত ক্লাসে আলোচনা করছি। উদ্ভিদের খাদ্য প্রস্তুতি, প্রাণীকুলের খাদ্য, শক্তির উৎস এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া পরিচালনা। আচ্ছা, সালোক সংশ্লেষণ করে আমরা কি পাই? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে সম্পন্ন হইল, এই প্রক্রিয়ার মাধ্যমে এর প্রক্রিয়ার গুরুত্ব কি, বা গুরুত্ব হইতেছে উদ্ভিদের খাদ্য পাই। কারণ বারবার বলছি ভাই, এই প্রক্রিয়ায় C6H12O6 এটা তৈরি হইতেছে এবং দিন শেষে এটা যখন শ্বসন প্রক্রিয়া সংগঠন করছে তখন সবাত শোষণের মাধ্যমে এখানে 36 অণু ATP পাচ্ছে, যেটার সাহায্যে উদ্ভিদ শক্তি পাচ্ছে, ঠিক আছে? যেটার সাহায্যে উদ্ভিদ শক্তি পাচ্ছে, ঠিক আছে? তাহলে এবং এই শক্তি দ্বারা উদ্ভিদ তার নিজের কাজগুলো করে থাকে এবং খাদ্য প্রস্তুতির কাজ করে থাকে। এবং এই উদ্ভিদ যে জন্মাইলো, এই উদ্ভিদকে আবার প্রাণীকুল খায়,
প্রাণীকুলের এরা আবার শক্তির উৎস হিসেবে কাজ করে এবং জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালিত হয় এবং পরিবেশ পরিশোধন কীভাবে? কারণ পরিবেশে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকতো তাহলে পরিবেশ কী হয়ে যেত? দূষিত হয়ে যেত, পরিবেশের তাপমাত্রা বেড়ে যেত, তখন তোমার বরফ গলে যেত, তোমার এলাকা প্লাবিত হইতো, অনেক সমস্যা দেখা দিত। তো এক্ষেত্রে কি দেখা যায়? আমাদের পরিবেশ পরিশোধনে সালোক সংশ্লেষণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি কীভাবে পাবে? যখন তোমার শক্তি পাবে, যদি শক্তি পায় তবেই না কেবল দৈহিক বৃদ্ধি হবে। আর শক্তি কোথায় থেকে পাবে? তোমার শোষণ প্রক্রিয়া হওয়ার জন্য কি প্রয়োজন? খাদ্য তৈরি হবে কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ। তাহলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে কে সহযোগিতা করে? সালোক সংশ্লেষণ। মানব সভ্যতার অবদান, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না হইতো তাহলে কি তোমার উদ্ভিদ তৈরি হইতো? উদ্ভিদ যদি না তৈরি হইতো তাহলে কি মানুষ তৈরি হইতো? কারণ মানুষ তো উদ্ভিদকে খেয়ে বেঁচে আছে। পরিবেশে যদি আমার উদ্ভিদ না থাকে তাহলে মানুষের তো কোনো ভ্যালু নাই, কারণ 2 দিন পর মানুষ এমনি মারা যাবে। কারণ কি তোমার, তাহলে বলতে পারো ভাই শুধু গোস্ত খেয়ে বেঁচে থাকবো। ভাই গোস্ত যাদের খাবা তারা কি বেঁচে থাকবে? ধরো তুমি মুরগি খাবা, মুরগি কি বেঁচে থাকবে? কারণ দিন শেষে মুরগি তো আবার হইতেছে যে এগুলো খাইতেছে। তুমি ধরো খাসি খাবা, ধরো সাপোজ যে গরু খাবা, তো এই যে জিনিসগুলো তো তুমি যে খাইতেছো, তো এই যে তোমার গরু ছাগল এগুলো আবার কি খেয়ে বাঁচছে? উদ্ভিদ খেয়েই তো। তো উদ্ভিদ যদি মারা যায় তুমি কি বাঁচতে পারবা? কখনোই না। ঠিক আছে, এটা হচ্ছে তার গুরুত্ব। আসো এবার কিছু কোশ্চিন দেখবো আমরা এখন। কোশ্চিনটার প্রথমে আছে নিচের কোনটি সক্রিয় পরিশোধন মতবাদ? সক্রিয় পরিশোষণ মতবাদ আমরা পড়ছিলাম বাবার দোয়া। এই যে বাবার দোয়া, এটা দ্বারা আমরা মুখস্থ করছিলাম না যে কোনটা নিষ্ক্রিয় কোনটা সক্রিয়? আচ্ছা, তাহলে এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এটা করতে পারবো। দেখো, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ এবং সক্রিয় পরিশোষণ মতবাদ, ব্যাপন প্রবাহ, আয়ন বিনিময় এবং ডোনার সাম্যাবস্থা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। লেসিথিন বাহক ধারণা হচ্ছে সক্রিয়। তাহলে আমাদের বলছে সক্রিয় কোনটা, তাহলে এটা হবে আমাদের লেসিথিন বাহক। কোনটা হবে? লেসিথিন বাহক। কারণ কি? কারণ আয়ন, তারপর ডোনান, ব্যাপন আয়ন। আমরা এটাতে কি বলছিলাম যে ব্যাপন পরিশোষণ, ব্যাপক পরিশোষণ, তারপর ডোনান সাম্যাবস্থা, আর একটা আমাদের কি ছিল যে আয়ন বিনিময়। ঠিক আছে, তাহলে এগুলো সব এগুলো বাদে যা আছে তাই হচ্ছে লেসিথিন ভাগ আছে না, তাহলে এটা কি সক্রিয়। কারণ কি? যেগুলো পড়ছি এগুলো হচ্ছে নিষ্ক্রিয়, যেগুলো পড়ছি এগুলো কি বাবার দোয়া নিষ্ক্রিয়। ওকে, আচ্ছা কোনটি অ্যানায়ন হিসেবে? দেখো ক্লোরিন, এটা অ্যানায়ন হিসেবে। ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম 2+ মানে ক্যাটায়ন। ম্যাগনেসিয়াম 2+, তার মানে ম্যাগনেসিয়াম ক্যাটায়ন। সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম কি? এগুলো ক্যাটায়ন কি? যেগুলো ধনাত্মক আয়ন হবে, যেগুলো তোমার ধনাত্মক আয়ন, যদি হয় তাহলে ক্যাটায়ন। আর যদি ঋণাত্মক আয়ন হয়, তাহলে হচ্ছে অ্যানায়ন। এখন ক্যাটায়ন হবে ধাতুগুলো, অ্যানায়ন হবে অধাতুগুলো। তাহলে তোমার অধাতুগুলোই হচ্ছে আমাদের অ্যানায়ন। কারণ কি? অধাতুগুলোই ইলেকট্রন গ্রহণ করে তোমার মাইনাস চার্জ সৃষ্টি করে। আর যেগুলো মাইনাস চার্জ বা ঋণাত্মক চার্জ সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের অ্যানায়ন। আর যেগুলো ধাতু সেগুলো ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জের সৃষ্টি করে, সেগুলো হচ্ছে আমাদের অ্যানায়ন। তাহলে নিচের কোনটি অ্যানায়ন হিসেবে, সেগুলো আমাদের ক্যাটায়ন। আর যেটা বললাম যে নিচের কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হবে সেটা হচ্ছে ক্লোরিন। কারণ ক্লোরিন হচ্ছে একটা অধাতু এবং ক্লোরিন মাইনাস হয়। ওকে, আচ্ছা নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ফুল ঝরে যায়? ফসফরাসের অভাবে। এটা আগে বললাম যে ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ফুল ফল ঝরে যায়। আরেকটা কথা যে লৌহের অভাবে কি হয়? তোমার সবুজ পাতার মধ্যে সবুজ শিরার সৃষ্টি হয়। আর ক্যালসিয়ামের অভাবে পাতার কিনারা এবং অগ্রভাগে নেক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। নেক্রোটিক মানে নেক্রোসিস, মানে ধরো ওই অঞ্চলটা মারা যায়, বুঝতেছো? ওই যে অঞ্চলটা সেটা মারা যায়। এই যে প্রক্রিয়া কেন হয়? কারণ ক্যালসিয়ামের যদি অভাব হয়, এই যে আয়ন, এটার যদি অভাব হয় তখন তোমার নেক্রোসিস দেখা দিবে। যদি নেক্রোসিস দেখা দেয় তাহলে ওই জিনিসটা মারা যাবে, অর্থাৎ তোমার পাতাগুলো মারা যাবে। এক কথায় কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? বলছি লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। এটা মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি।
কারণ এটা অনেকবার আসছে, দেখছো? আচ্ছা, সালোক সংশ্লেষণে আলোর উপস্থিতিতে পানির বিভাজনকে ফটোলাইসিস বলে। কি বলে? ফটোলাইসিস। আচ্ছা, C3, আর এটা C3 বলো তো, আমি এটা বলবো না, এটা তুমি বলো। এটা আমি বলবো না ভাইয়া, এটা তুমি বলো যে C3 চক্রের প্রথম উৎপন্ন পদার্থ কোনটি? বলো, তুমি আমারে বলো যে C3 চক্রের প্রথম উৎপন্ন পদার্থ কোনটি? প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী যৌগ কোনটি? বলো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এখানে আরেকটা বলো তাইলে, C4 এর ক্ষেত্রে কী হবে? C3 তে বললা, এবার বলো C4 এর ক্ষেত্রে কী হবে? C4 এর ক্ষেত্রে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালো সাইট্রিক অ্যাসিড পড়ছো না? একটু আগে দেখাইলাম না তোমারে? এই জিনিসটা বললাম যে গুরুত্বপূর্ণ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা প্রথমে বলছিলাম, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার? তারপরে আসো, তারপরে যেটা আছে সেটা আমরা দেখলাম, এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট, এটা আমরা দেখলাম। বলো এবার জ্যান্থোফিলের বর্ণ কি? এখান থেকে কী মনে রাখতে বললাম? দ্বারা কী মনে রাখতে বলছি? হলুদ বা ইয়েলো। ওকে, ইয়েলো। তারপরে এখন যে জিনিসগুলো আমরা পড়তেছি সেগুলো হইতেছে যে আমাদের গত ভর্তি পরীক্ষা আসছিল, এই জিনিসগুলো যে কোশ্চেনগুলো এখন আমরা পড়বো সেগুলো নার্সিং অ্যাডমিশন টেস্ট বিগত সালে এসেছিল। অবাধ শোষণের শক্তি একমাত্র উৎস গ্লাইকোলাইসিসের কত অণু এটিপি? কত অণু এটিপি গ্লাইকোলাইসিসের? 2 অণু। অবাধ শোষণে হয় 2 ধাপে। হ্যাঁ, তো আর যে সৃষ্টি হয় 2 ধাপে হয়, এবং যে এটিপি সৃষ্টি হয় সেটাও 2 অণু। কয় অণু? 2 অণু। সবাধ শোষণের ক্ষেত্রে এটা হয় 4 ধাপে, এবং এখানে সৃষ্টি হয় 36 অণু। কয় অণু? 36 অণু। ক্লিয়ার? আর এই সবাধ শোষণ আর অবাধ শোষণ, এই দুইটা অংশ হচ্ছে শোষণের। আর এই অবাধ শোষণে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া সংঘটিত হয়, আর এটা অনুন্নত প্রাণীর ক্ষেত্রে। অনুন্নত, ধরো ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলোর ক্ষেত্রে। কেমন? ইস্ট, ছত্রাক, এগুলোর ক্ষেত্রে। আর এগুলো উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে সংঘটিত হয়। অবাধ শোষণে এক অণু গ্লুকোজ থেকে কতটি এটিপি? 2 অণু, এটা পড়লাম। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। C3 চক্রে কোনটির বিজারণ ঘটে? C3 চক্রের কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। কোন ব্যাকটেরিয়ার জারণ বিজারণ, কোন ব্যাকটেরিয়ার জারণ বিজারণ ভিনেগার উৎপন্ন হয়? অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, এটার মাধ্যমে তোমার ভিনেগার তৈরি হয়। আর ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা অনেকবার আসছে। ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, যার পিএইচ হচ্ছে 4.74, এবং এর সংকেত হচ্ছে CH3COOH। ওকে, এটা হচ্ছে আমাদের ভিনেগার। আর কতগুলো আছে? 109 না? ওকে, ক্লিয়ার? আচ্ছা, একটি জীবের বিপাকীয় কাজের প্রয়োজনীয় শক্তি কোন পর্যায় থেকে পাওয়া যায়? একটি জীবের বিপাকীয় কাজের প্রয়োজনীয় শক্তি তোমার এই ক্রেবস চক্র এখান থেকে পাওয়া যায়। এই প্রয়োজনীয় শক্তি কোন পর্যায় থেকে পাওয়া যায়? ক্রেবস চক্র। এবং ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয় বলো তো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাইটোকন্ড্রিয়া। কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া। এখানে আমরা যদি বলতো ক্রেবস চক্র না বলে যদি বলতো গ্লাইকোলাইসিস, বলো গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? এই জিনিসটা আমার একটু বলো। 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি বলো কী হবে? গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় ভাইয়া বলো? গ্লাইকোলাইসিস আমরা এখানে পড়লাম বিপাকীয় শক্তির জন্য কোন পর্যায় থেকে পাওয়া যায়। বিপাকীয় শক্তি কোন পর্যায় থেকে, সেটা পাইলাম আমরা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মানে ক্রেবস চক্র। ঠিক আছে, এবং আমরা প্রশ্ন করেছিলাম ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, অ্যান্সার পাইছি মাইটোকন্ড্রিয়া। এবার তোমার আমি বলছি যে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস তোমার সংঘটিত হইতেছে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। ওকে,
এক অণু NADPH2 হতে 3 অণু এটিপি পাওয়া যায়। তারপরে গ্লাইকোলাইসিসে মোট কত অণু? গ্লাইকোলাইসিসে মোট 4 অণু এটিপি উৎপন্ন হয়। এখন আমরা যেটা দেখব, এই পর্যায়ে এসে আমরা যেটা দেখব, আমরা নার্সিং অ্যাডমিশন টেস্টে যেগুলো এসেছে সেগুলো দেখেছি। আমরা এই অধ্যায়ে কীভাবে পড়েছি? বেসিক পড়েছি, তারপরে এমসিকিউ সলভ করেছি। এখন আমরা আরও কিছু এমসিকিউ দেখব যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্ট এমসিকিউ ছিল, আর এখন যেগুলো দেখবো যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইম্পর্টেন্ট আরও কিছু এমসিকিউ এখন দেখব। ওকে, তাহলে তোমরা কি রেডি এই এমসিকিউগুলো দেখার জন্য? আমরা এখন নার্সিং অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তাহলে চলো শুরু করি। যদি দেখা না যায় আমি মুখে বলতেছি, তুমি একটু দেখো যে কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধরো একটা জীবিত নাকি মৃত, এই দুইটির পার্থক্য করে কোনটি জানো? মেটাবলিজম যারা আছে সে জীবিত, যার মেটাবলিজম নাই সে মৃত, ঠিক আছে। আচ্ছা, বিপাক ক্রিয়ায় কতটি অধ্যায় আছে? 2টি। ভৌত রাসায়নিক কার্যকলাপের ফল নিচের কোনটি? জৈবনিক ক্রিয়া, কারণ জৈবনিক ক্রিয়ার মাধ্যমে এটা ডিপেন্ড করে, ঠিক আছে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কতটি মৌল আছে? সেটা হচ্ছে 17টি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য তো যেই মৌলগুলো প্রয়োজন সেটা সম্ভবত 17টি। এর মধ্যে একটা হচ্ছে ম্যাক্রো এবং একটা মাইক্রো মৌল। নিচের কোন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মৌলিক পদার্থ? বোরন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মৌলিক পদার্থ। উদ্ভিদের জন্য সরাসরি গ্রহণযোগ্য উপাদান কোনটি? কার্বন। আমরা বলছি 3টে উপাদান সরাসরি গ্রহণযোগ্য, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। এই যে 3টা CHO, এই 3টা সরাসরি গ্রহণযোগ্য। ওকে, উদ্ভিদ বাতাসের মাধ্যমে সরাসরি গ্রহণ করে। কয়টি মৌলিক উপাদান উদ্ভিদের সরাসরি গ্রহণ করে থাকে? 3টা। আচ্ছা, উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি? 14টি। মোট উপাদান বলছি 17টি, তার মধ্যে 14টি উপাদান মাটি থেকে, বাকি 3টি উপাদান হচ্ছে এইগুলো যেগুলো আসে বায়ু থেকে ডিরেক্ট আসে। কেমন? ওকে। উদ্ভিদে 17টি পুষ্টি উপাদানের মধ্যে সর্ববৃহৎ উপাদান কয়টি? 9টি, মানে ম্যাক্রো যে উপাদান সেটা হচ্ছে 9টি। ক্ষুদ্রতর পুষ্টি উপাদান কয়টি? 8টি, মানে এটা হচ্ছে যেটা জানতে চাচ্ছিল সেটা হচ্ছে ম্যাক্রো, আর নিচে যেটা জানতে চাইলো সেটা হচ্ছে মাইক্রো। কেমন? মাইক্রো। আচ্ছা, কতটি উপাদানকে সমষ্টিগতভাবে খনিজ পুষ্টি বলা হয়? 17টি উপাদান। অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে 2 ভাগে, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো, ঠিক আছে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। আচ্ছা, এটা হচ্ছে C9 ব্যতীত উপাদানগুলোকে খনিজ লবণ বলে। উদ্ভিদ মাটি থেকে সকল খনিজ উপাদান কিভাবে শোষণ করে? আয়ন হিসেবে। কোনোটা ধরো ক্যালসিয়াম আয়ন, কোনোটা হচ্ছে পটাশিয়াম আয়ন, কোনোটা হচ্ছে সোডিয়াম আয়ন, কোনোটা ম্যাগনেসিয়াম আয়ন। এই আয়ন হিসেবে উদ্ভিদ এগুলো শোষণ করে থাকে। ক্লিয়ার? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কোনটি? মাটিস্থ পানি। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হচ্ছে মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। উদ্ভিদ কখনোই কোনো লবণের সম্পূর্ণ অনুশোষণ করতে পারে না। উদ্ভিদ কোন অবস্থায় লবণ শোষণ করে থাকে? আয়ন অবস্থায়। উদ্ভিদ কত প্রকার ধনাত্মক আয়ন শোষণ করে? 10 প্রকার। উদ্ভিদ কত প্রকারের ঋণাত্মক আয়ন শোষণ করে? 7 প্রকার। এই যে 17টা অত্যাবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে 10টা হচ্ছে তোমার ধনাত্মক, 7টা ঋণাত্মক, ঠিক আছে, 7টা ঋণাত্মক, 10টা ধনাত্মক, এবং 9টা হচ্ছে ম্যাক্রো এবং 8টা হচ্ছে মাইক্রো। এবং তার মধ্যে আচ্ছা আসলে এটা একটু ছক করে দেই, ছক করে সুন্দর করে লিখি দেই। উদ্ভিদের সুন্দর করে বাঁচার জন্য মোট উপাদান দরকার 17টি। এটার মধ্যে একটা আছে ম্যাক্রো বা বড়, ম্যাক্রো উপাদান হচ্ছে কয়টা বলো তো? 9টা। ম্যাক্রো উপাদান 9টা। মাইক্রো উপাদান বা ছোট ছোট যেগুলো সেগুলো হচ্ছে 8টা। সেগুলো কয়টা? 8টা। এই 17টার মধ্যে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে 3টা। কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আর এই
বায়ু থেকে 3টি গ্রহণ করলো, আর যেটা বাকি যে কয়টা আছে 14টা, সেটা উদ্ভিদ গ্রহণ করবে মাটি থেকে, পানির সাহায্যে মাটি থেকে গ্রহণ করবে 14টা। ঠিক আছে, এটা 14টা, এই 3টা বাদে যা আছে সবগুলো, ধরো ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা আছে সবগুলো। আচ্ছা, তারপরে যেটা দেখব, তাহলে ম্যাক্রো গেল, মাইক্রো গেল, এখন আসি ধনাত্মক ঋণাত্মক। উদ্ভিদ আয়ন হিসেবে তো শোষণ করে, ও আয়ন হিসেবে শোষণ করার সময় কিছু আছে ধনাত্মক আয়ন, কিছু আছে ধনাত্মক আয়ন, আর কিছু আছে ঋণাত্মক আয়ন। তো এই ধনাত্মক আয়ন দেখো, ধনাত্মক আয়ন 10টা, আর উদ্ভিদ ঋণাত্মক আয়ন শোষণ করে 60টা। উদ্ভিদ ঋণাত্মক আয়ন শোষণ করে 60টা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 17টা পাইছো। এখানে ধরো 10 আর 7-এ 17, এখানে দেখো 3 আর 14-তে 17, এখানে দেখো 9 আর 8-এ 17। তাহলে মোট উপাদান কয়টা? 17টা। এই 17টা উপাদান ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভাগ হয়েছে। ক্লিয়ার? ওকে, তারপরে যেটা দেখব, নিচের কোনটি আয়নটি অ্যানায়ন? দেখো পরের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে নিচের কোন আয়নটি অ্যানায়ন? SO4 2-, SO4 2-, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন। ধনাত্মক আয়নগুলোর মধ্যে কোনটি দ্রুত শোষিত হয়? বলছিলাম না, ধনাত্মক আয়নগুলোর মধ্যে তোমার পটাশিয়াম এবং নাইট্রেট, পটাশিয়াম এবং NO3-, এই দুইটা দ্রুত শোষিত হয়। আর আস্তে আস্তে কোনটা? ক্যালসিয়াম এবং সালফেট, ক্যালসিয়াম এবং সালফেট, এই দুইটা ধীরে, এই দুইটা শোষিত হয় ধীরে, আর পটাশিয়াম নাইট্রেট এটা শোষিত হয় দ্রুত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা পরের স্লাইডে দেখব এখন, যে পরের স্লাইডে ক্যালসিয়াম আয়ন শোষণের হার কোন প্রকৃতির? এখন আসো, ক্যালসিয়াম আয়ন শোষণের হার কোন প্রকৃতির? সবচেয়ে মন্থর, সবচেয়ে মন্থর, কারণ একটু আগে বললাম যে ক্যালসিয়াম এবং সালফেট সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়। মাটিস্থ দ্রবণে খনিজ লবণ কোন অবস্থায় থাকে? দ্রবণীয় অবস্থায়। মাটিস্থ দ্রবণে খনিজ লবণ কোন অবস্থা থাকে? দ্রবণীয় অবস্থায়। উদ্ভিদে খনিজ লবণ শোষণের পূর্বে কি ঘটে? আয়ন এক্সচেঞ্জ ঘটে। খনিজ লবণ যখন শোষণ করবে তার আগে আয়ন এক্সচেঞ্জ ঘটে। ওকে, নিচে কোনটি কার্বনিক অ্যাসিডের সংকেত? H2CO3, H2CO3, এটা কীভাবে তৈরি হয়? উদ্ভিদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এই কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড উদ্ভিদের পিএইচকে 7-এর চেয়ে কমায় দেয়, 7-এর চেয়ে কমায় দেয়, কারণ এই কার্বনিক অ্যাসিড এক প্রকার অ্যাসিড। যদি অ্যাসিড হয় তখন পিএইচ 7-এর চেয়ে কমে যাবে, কারণ নিউট্রাল 7, একটু অ্যাসিডিক হইলেই তোমার কি হয়ে যাবে? কমে যাবে। ওকে, কার্বনিক অ্যাসিড ভেঙে কোনটা তৈরি করে? হাইড্রোজেন, কারণ H2CO3 যখন ভেঙে যাবে, H2CO3 যখন ভেঙে যাবে তখন হাইড্রোজেন প্লাস তৈরি করবে এবং CO3 মাইনাস তৈরি করবে, এবং আরেকভাবে ভাঙতে পারে, সেটা হচ্ছে HCO3 মাইনাস, এভাবে ভাঙতে পারে। আচ্ছা, আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়াটি কতটুকু শক্তির প্রয়োজন হয়? আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়াতে কোনো শক্তির প্রয়োজন হয় না, 0 জুল, কারণ কোনো শক্তির প্রয়োজন এখানে হয় না। আয়ন এক্সচেঞ্জ কয়টি মতবাদ আছে? এখানে 2টি মতবাদ আছে। হ্যাঁ, উদ্ভিদের খনিজ লবণ কোন পদ্ধতিতে শোষিত হয়? 2টি পদ্ধতিতে। আয়ন বিনিময় তত্ত্বের প্রবর্তক কে? ভেরলিন। আচ্ছা, এগুলো নিচের কোন শ্বসন প্রক্রিয়ায়, নিষ্ক্রিয় শ্বসন প্রক্রিয়ায় শক্তির প্রয়োজন হয় না? সক্রিয়তে শক্তির প্রয়োজন হয় এবং নিষ্ক্রিয়তে কোনো শক্তির প্রয়োজন হয় না। সক্রিয়তে তোমার কি, সক্রিয় যে প্রক্রিয়া সেটার দ্বারা তোমার খনিজ লবণ সম্পন্ন হয় এবং নিষ্ক্রিয় দ্বারা পানি শোষণ হয়। কেমন? আধুনিক ধারণা অনুযায়ী আয়ন নির্দিষ্ট, আমি সবগুলো দেখাচ্ছি না, কারণ সবগুলো জিনিস গুরুত্বপূর্ণ না। এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমার ওইটা দেখাই দিচ্ছি যে এটা গুরুত্বপূর্ণ। ওকে, এটা গুরুত্বপূর্ণ। নিচে কোনটি কার্বনিক অ্যাসিড? এটা গেল। লুন্ডেগর বাহক হিসেবে কোনটিকে বলা হয়? সাইটোক্রোম।
আসো এবার দেখি কোনটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উদ্ভিদ দেহের বৃদ্ধির সাথে লবণ শোষণের হার কিরূপে হয়। উদ্ভিদ দেহের বৃদ্ধির সাথে লবণ শোষণের হার বাড়তে থাকে, কারণ উদ্ভিদ যত বেশি বৃদ্ধি পাবে লবণ শোষণের হার আস্তে আস্তে তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের ছিল আজকের ক্লাসে। এগুলো কিছু পরিমাণ জিনিস তোমাদের সলভ করানোর চেষ্টা করছি। তো এগুলোই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের। ওকে, তোমরা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই অধ্যায়গুলো তোমাদের কাজে আসবে, কারণ এখান থেকে কিছু কিছু পরিমাণ কোশ্চেন তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তবে ডিপ্লোমাদের জন্য এই এত ডিটেলস পড়ার দরকার নেই। বিএসসি তোমাদের জন্য যেই জিনিসগুলো বললাম, যে মেন যে জিনিসগুলো সেগুলো পড়বা, হেডলাইন যেগুলো আছে সেগুলো পড়বা, সব জিনিস মুখস্থ করার কোনো দরকার নেই। ধরো সালোক সংশ্লেষণের প্রভাবক, জাস্ট যে হেডলাইনগুলো আছে, ধরো আলো, তাপমাত্রা, তারপর সূর্যের আলো, এই জিনিসগুলো আছে এগুলো পড়বা, সবগুলো ডিটেলস পড়ার দরকার নাই। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? ওকে, তাহলে সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আরেকটা জিনিস, যেই পড়াগুলো পড়ানো হচ্ছে সেগুলো দেখবা, আর বিশেষ করে যে জিনিসগুলো নার্সিং অ্যাডমিশন টেস্টে এসেছিল, হ্যাঁ, এই যে নার্সিং অ্যাডমিশন টেস্টে বিগত সালে যে কোশ্চেনগুলো সলভ করাইছি এগুলো পড়বা, কারণ এগুলো দেখো তোমার কোশ্চেনগুলো আবার দেখায়, তাহলে তুমি জিনিসগুলোতে একটু বুঝতে পারবা যে জিনিস কোন ধরনের কোশ্চেনগুলো আসতেছে। তুমি কিন্তু সলভ করলা আজকের ক্লাসে তুমি কিন্তু সলভ করছো। দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো এসেছে, যে গ্লাইকোলাইসিসে মোট কত অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তো এখানে কয় অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4 অণু এটিপি তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখছি এক অণু এনএডিপি থেকে কয় অণু এটিপি পাওয়া যায়? 3 অণু। তারপরে তোমার একটি জীবের বিপাকীয় শক্তির প্রয়োজন কোন পর্যায় থেকে আসে? সেটা হচ্ছে ক্রেবস চক্র। এটা ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। আচ্ছা, কোন ব্যাকটেরিয়ায় জারণ ক্রিয়ায় ভিনেগার উৎপন্ন হয়? অ্যাসিটোব্যাক্টার, এটা তো জানোই। তারপরে C3 চক্রে কোনটি বিজারণ ঘটে? কার্বন ডাইঅক্সাইড। তারপরে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। অবাধ শোষণে এক অণু গ্লুকোজ থেকে কতটি এটিপি তৈরি হয়? 2টি। আর সবাধ শোষণে 36টি। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো যেগুলো বেসিক কথাবার্তা, সেখান থেকে আমাদের কিন্তু বারবার কোশ্চেনগুলো আসতেছে, তাই না? আশা করি আমরা সবগুলো বুঝতে পারছি। তোমরা এই বায়োলজি অংশটা পড়তে থাকো, সাথে সাথে সবগুলো বিষয় একটু নোট করবা, দেন একটা সুন্দর প্রিপারেশন নাও। আর পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, তোমরা ক্লাসগুলো করে সবগুলো শেষ করার পরে এর উপরে তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষার আয়োজন করা হবে ইনশাল্লাহ। আর তোমরা যদি পরীক্ষা এখানে নাও হয়, তাও তোমরা কী করবা, একটা টেস্ট পেপার কিনে নিবা বা কোশ্চেন নিয়ে করে সেই বিষয়ের উপর পরীক্ষা দিবা। ওকে, আর কি, আর কোনো কিছু কি জানার আছে? আশা করি যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও। এই হচ্ছে অবস্থা। আর আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।